কি ছিল একটু শুরু থেকে আমরা শুনি। আমাদের বাসা বিএম কলেজের ফার্স্ট গেটের সাথেই একদম। তো তার একটু আগে একটা মন্দির আছে যেটাকে আমরা শঙ্কর মঠ বলি। আচ্ছা, এটা খুব বিখ্যাত এই কারণে, এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এখান থেকে মানে বাংলাদেশের অনেক বিখ্যাত লোকজন এখান থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে। আচ্ছা, তো ঠিক তার পরপরই ছিল যেটা একটা স্টেট ছিল হিন্দুদের অনেক বড়, যার মালিক ছিলেন তৎকালীন ফণিম আলী গাঙ্গুলি। আচ্ছা, আচ্ছা। তো এটা কত সালের ঘটনা? এটা মানে আমরা যখন দেখছি, মানে আমি যখন দেখছি সেটা 80-র দশকে, আর এটা ঘটেছে আপনার 70-এর দশকে। আচ্ছা, আচ্ছা, ওকে। কারণ আমার মারা মানে যখন বিএম কলেজ স্টুডেন্ট ছিলেন, এটা মানে আমি শুনছি আমার মার কাছ থেকে। আচ্ছা, আমি সেটা আগে একটু বলি, তাহলে সুবিধা হবে, মানে পরবর্তীতে আমি কি দেখছি। ওকে। একটু পিছনে যাই, তো ফণিম আলী গাঙ্গুলির মানে স্টেটটা অনেক বড় ছিল। তার সামনে একটা কালী মন্দির ছিল, এখন আর মন্দিরটা নেই, এখানে দুটো স্টল করা আছে। আর ওদের একটা বিল্ডিং আছে যেটা এই মুহূর্তে মহিলা অধিদপ্তরের অফিস। আচ্ছা, আচ্ছা, যে কেউ বিএম কলেজ ফার্স্ট গেটের সামনে গেলে দেখতে পাবেন। তোর পিছনে একটা পুকুর ছিল, আর পুকুরের চতুর্দিকে নারিকেল গাছ ছিল, তেঁতুল গাছ ছিল, লিচু গাছ ছিল। ঠিক তারপরেই একটা অনেক বড় বাগান আছে যেটাকে আমরা জেল বাগান বলি। আচ্ছা, বরিশাল জেলের তরি তরকারি গুলো ওইখান থেকে। তো ওইখানে একটা তেঁতুল গাছ আছে। তো আমি আমার মার কাছ থেকে যেটা শোনা আর কি, ফণিম আলী গাঙ্গুলির 3 মেয়ে ছিলেন, 3 ছেলে ছিল। তো 3 মেয়ের ভিতরে 2 মেয়ে আমার মার সাথে একই সাথে বিএম কলেজে লেখাপড়া করছে বাংলা ডিপার্টমেন্টে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং দেখতেও নাকি অনেক সুন্দর ছিল। একদিন ঠিক সন্ধ্যার আগে আগে ওই ভদ্রলোকের মেজো মেয়েকে আর খুঁজে পাচ্ছিল না, সারা বাড়ি খোঁজ করছে। তো সাধারণত আমার মা যেটা বলছে যে তারা একই সাথে আর কি খেলাধুলা করতো, যেহেতু পাশাপাশি বাসা। তো সেদিন আম্মা বললো যে আমার সাথে খেলাধুলা করে চলে গেছে, ও তো আমার কাছে এখানে নাই। অনেক খোঁজাখুঁজির পরে ঠিক সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে দেখে যে পিছনে পুকুরে একটা লাশ আছে কি ভেসে উঠছে, উপর করা অবস্থায়। গিয়ে নাকি লোকজন সব ধরাধরি করে উঠেছে। আচ্ছা, এটা কি আপনি সেই পুকুরটার কথা বলছেন যেটা একটু আগে বললেন? হ্যাঁ, যে দুটো দোকানের পেছনে এখন, যেটা কিনা যে দোকানটা আগে ছিল বাড়িটা। হ্যাঁ, তার মানে পুকুরটা এখনো আছে? না, পুকুরটা এখন নাই, সেই পুকুরটা ভরে ফেলছে। মানে আর যেই মেয়েটা মারা গেছে পানিতে, যার লাশ পাওয়া গেছে, সে কি সাঁতার জানতো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাঁতার জানতো, কারণ আমার মারা ওইখানেই গোসল টোসল করতো, ওইখানেই সাঁতার জানতো। আর যেহেতু তাদের বাড়ির পিছনেই পুকুর, তাদের নিজস্ব পুকুর। আর বরিশালের লোকজন সাধারণত সাঁতারই জানে, কারণ ওখানে মানে নদী খাল অনেক বেশি, পুকুর টুকুর অনেক বেশি, সবাই সাঁতার জানে মোটামুটি। এবং এই ব্যাপারে নিচ্ছে যে সে সাঁতার জানতো। তো উঠানোর পর তো পরে দেখতেছে এরকম যে নেই আর কি, এখানে তার ডেড বডি পাওয়া গেছে পুকুরে। তো তারপর হচ্ছে কি, ফণিম আলী গাঙ্গুলির একটা অভ্যাস, কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এটা কোনো কারণই খুঁজে পাওয়া যায় না, কারণ অনেকে হয়তো কেউ চিন্তা করছে যে প্রেম ঘটিত কোনো ব্যাপার ছিল কিনা। তবে ওই সময় যতটুকু আমরাও যতটুকু আর কি বুঝতে পারি, যে সেই দশকে মানে প্রেমের বিষয়ে এরকম মানে খুব বেশি ছিল না, ওপেন ছিল না। মানে যেহেতু আমার মার ক্লাসমেট, তো অবশ্যই আমার মাও জানতো বা তার বান্ধবীরাও জানতো। মানে আমার যেটা বান্ধবী ছিল ওই আমলে, মানে প্রেমের ব্যাপারটা থাকলেও মানে পারিবারিক ব্যাপারগুলোকে এতটা অবজ্ঞা করে নিজের জীবন ফেলে দেওয়ার মতো অবস্থা। বড় বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো যদি থেকেও থাকে, মানে খুব ক্লোজ কেউ না কেউ জানবে, সেহেতু সেক্ষেত্রে আপনার মা তো বান্ধবী। হ্যাঁ, সেই জানলে একটা পর্যায়ে জিনিসটা বের হয়ে আসতো যে তার সাথে কারোর সাথে কোনো কিছু ছিল কিনা। তো সেরকম কোনো কিছুই আর মানে ওইখান থেকে কোনো ক্লু আসেনি যে কি হয়েছে আর কি। তো ফণিম আলী গাঙ্গুলির একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে কালী পুজো করা একটা জিনিস, আর কালী সাধনা করে আরেক জিনিস। আমিও যতটুকু জানি বা দেখছি বা কিছুটা পড়ছি, যে কালী সাধনাটা একটু ভিন্ন জিনিস। তো ওই মন্দিরের ভিতরে, ওই মন্দিরটা আমরাও পাইছি, মানে পুরোনো টাইপের একটা মন্দির। হ্যাঁ, ভিতরে ঢুকলে আমরা ঢুকতাম। তো ওই মন্দিরের ভিতরে আমার নানা রেশনের দোকানও ছিল কোন এক সময়, এটা আমিও দেখছি। তো আমরা ওইখানে যেখানে মূর্তি রাখতো সেই বেদিটা দেখছি আমরা। ওইখানে আপনার ওই যে সাধনার সময় যে পাঠা বলি দিত, সেই মানে যেটার ভিতরে মানে মাথা রেখে, ওরকম ওটা আমরা দেখছি। একটা প্রশ্ন ছিল আমার, বাই এনি চান্স, এটা আমি এক জায়গা থেকে ডেটা পেয়ে বলছি, বাই এনি চান্স সেই জায়গাটায় বলিটা হতো, সেখানে কি চেসবোর্ড টাইপের কোনো অঙ্কন ছিল? চেসবোর্ড বলতে সাদা কালো না, আসলে মানে অনেক পুরানো মন্দির তো সেইরকম আমরা মানে কোনো কিছু পাইনি বোর্ড। তবে এইটুকু জানছি যে সে আর কি মানে প্রচুর ড্রিঙ্ক করতো। আচ্ছা, আচ্ছা। এবং ওই সন্ধ্যার পরে মন্দিরে ঢুকতো, ওইখানে কি সব নাকি চিৎকার করে বলতো টলতো। আর পরবর্তীতে মানে আম্মা যেটা বলছে সেটা হচ্ছে যে আসলে পুজো ঠিক করতো না, কারণ এখানে আর কোনো পুরোহিত টুরোহিত থাকতো না।
তো খুব সম্ভব এরকমই একটা কিছু আর কি। আম্মা তো ওইভাবে বলতে পারে না যে জাস্ট একটা সাধনা টাইপের কিছু একটা করতো। তো যাই হোক, তারপরের মেয়েটা হঠাৎ করে আপনার গলায় মানে রশি দিয়ে আত্মহত্যা করছে। ওনারই আরেক মেয়ে? আরেক মেয়ে। এমনি কি থার্ড মেয়ে নাকি প্রথম? না, এটা ছিল মানে প্রথম যেজন মানে পানিতে ডুবে মারা গেছে সেটা ছিল মেজো, এটা ছিল বড়টা। আচ্ছা। হঠাৎ করে মানে মানে কোনো কারণ নাই, কিন্তু সে স্টেজ সুইসাইড করছে। ফাঁসিটা দিচ্ছে তার ঘরের ভিতরেই আরার সাথে। আচ্ছা আচ্ছা। এটা মৃত্যু ঠিক কতদিনের মধ্যে? এটা হচ্ছে আপনার ছিল খুব সম্ভব 2 থেকে 2.5 মাসের ভিতরে। কাছাকাছি। তো ওইটাও এরকম মানে দরজা খুলে না পরে ধাক্কা ধাক্কি করে দরজা ভাঙার পরে দেখতেছে যে সে ওখানে ঝুলে আছে। তো এটাও মানে আলটিমেট কোনো আসে না যে কোনো প্রেম বা এরকম কিছু, মানে কোনো আসলে কারণ খুঁজে পাওয়া যায় না কেন সুইসাইড মানে এমন না যে মেয়েটা পাগল ছিল বা মেন্টাল ডিপ্রেশনে ছিল যে ওইখান থেকে কিছু একটা করবে, সেরকমও কোনো কিছু না, কোনো কিছু ছিল না। তো এইটা গেল মানে খুব একটা আশ্চর্য ব্যাপার লাগে। ওনার পুরো মানে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এইভাবে অপঘাতী চলে গেছে। মানে পরের মেয়েটাকে আমরা যতটুকু জানি যে আম্মা যেটা বলছে যে কোন এক রাতে নাকি সে মদটাত খেয়ে এরকম ওই মন্দির থেকে অনেক রাতে বের হয়েছে নাকি। তো বের হওয়ার পরে তার একদম যে ছোট যে মেয়েটা, ছোট বলতে মেয়েটা তখন খুব সময় স্কুলে পড়তো, ওই মেয়েটা নাকি গলা টিপে মেরে ফেলছে সে। গাঙ্গুলি নিজেই? হ্যাঁ, নিজেই মেরে ফেলছে। তো এইটা পরবর্তীতে জিনিসটা একটু মনে করেন যে মানে চাপানো হয়েছে। তৎকালীন সময় তো আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে সেরকম কঠোর ছিল না, মানে সেই সময় এরকম ছিল না। ভরিমানি গাঙ্গুলি বেশ মোটামুটি মানে তাতে ওনার মানে বাড়ি ঘর জমি জমা এগুলোর কথা শুনে আমরা বুঝতে পারছি যে যথেষ্ট প্রভাবশালী এবং বড়লোক মানুষ ছিলেন। তো এটারও কোনো ক্লু হয় না, মানে এটা পরে ধামাচাপা পড়ে গেছে। কিন্তু তারপরে একটু বলি, তার বাকি যে 2টা ছেলে ছিল ওরা তখনকার দিনে যে আপনার কলেরা হইতো, আমরা যেটা আগে মা বাবার কাছে ওলা আসছে এরকম ওলা বিবি আপনার বাকি ছেলে 2টা মারা গেছে, কলেরায় মারা গেছে। এটা কি এই মেয়েগুলা এইভাবে মারা যাওয়ার পরে মারা গেছে? পরপরই। আচ্ছা। তো আমার কাছে আম্মা বলার পর আমার কাছে যেটা মনে হলো যে যেহেতু সাধনার পূজা দুটা আলাদা 2টা জিনিস, আমার মনে হয় যেহেতু সে মদ খেত এবং ওই সাধনার কারণে হয়তো তার ভিতরে এমন কোনো কিছু হয়তো ভর করেছিল বা যে কোনো কিছু যেটার ব্যাখ্যা হয়তো আমরা জানি না, সে ওইখান থেকে জিনিসটা হয়তো ঘটাইতে পারে। ছোট মেয়ে হতে পারে, কারণ আমরা এমন অনেক ঘটনাই জানি যে বর্তমানেও ঘটছে যে বিভিন্ন জিনিস পাওয়ার জন্য বিভিন্ন স্বপ্নে দেখে নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেলছে। বাংলাদেশেও আমরা ইভেন আছে এই ঘটনাটা। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে এখনো বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটে স্পেশালি। এবং এখানে একটা বড় মিল পেলাম, সেটা হচ্ছে যে কালী পূজার ব্যাপারটা বা কালী সাধনা। হ্যাঁ, ঠিক এভাবেই কালীকে নিজের মা ভেবে এবং নিজের আয়ু সবচেয়ে বেশি করার জন্য, অমর নিজেকে করার জন্য 17টা পর্যন্ত বাচ্চা বলি দেওয়া হয়েছে একই লোক। এই ঘটনাটা ঘটেছে। এবং যারা কালী যেটা আপনিও বলেছেন কালী পূজা আর কালী সাধনা 2টা আসলে পূজা তো অনেকেই করে, কিন্তু সাধনা যারা করে নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যায়, চেষ্টা করে যে ওখান থেকে কোনো কিছু শক্তি নিজের আমরা শুনছি যে মানে ওইখানে আপনার মহিলা অধিদপ্তর অফিস আসার আগে পাবলিক হেলথের অফিস ছিল। তো ওনাদের এক পিয়ন ওই মন্দিরের ভিতরেই থাকতেন, ওই মানে বেদি ভাঙার পরে ওইখানে থাকতেন। তো ওনারা নাকি রাতের বেলা এরকম কি সব অস্বাভাবিক জিনিস দেখতাম, ওনার বাচ্চারা অসুস্থ থাকতো খুব। পরবর্তীতে আমরা ওই আপনার মন্দির ছেড়ে দেওয়ার পরে ওই মন্দিরটা ভেঙে ফেলছে। পরে পরবর্তীতে স্টল উঠানো হয়েছে। তারপর দেখছি যে ওইটা আমরাও দেখছি। তো এই তো গেল। তো আমার কাছে মনে হইতেছিল যে খুব সম্ভব সে ওই সাধনার ব্যাপারের কারণেই হয়তো সে কিছু একটার মানে আই থিঙ্ক এইটার সাথে ওই যে ওনার 3 মেয়ে 2 ছেলে অস্বাভাবিক ভাবে মারা গেছে, তো কোনো না কোনো একটা কানেকশন হতেও পারে। হ্যাঁ, কারণ তার পরের 2টা ছেলে একদম কলেরায় মারা গেছে। আমাদের ওইখান থেকে বরিশাল মহাশ্মশান একদমই কাছে, মানে হাঁটা পথ আর কি। তো উনি ওনার কোনো ছেলে নাকি ওইখানে করেন, শ্মশানে দাহ করেন নাই। আচ্ছা, উনি দাহ করছে সেই তেঁতুল গাছের গোড়ায়, যেখানে ওনার সীমানা শেষ আর ওদিক থেকে জেলখানার সীমানা শুরু, জেলখানার বাগানের। সেই তেঁতুল গাছ আমরা দেখছি ছোটবেলায়। এবং ওখানে যে দাহ করার পরে যে আপনার যেই ছোট্ট করে সমাধি করে তাদের দেহবর্ষের অংশ রেখা, এগুলো আমরাই দেখছি। এবং ওইখানে সেই পূজা দেওয়ার সেই পুরানো হাড়ি ভাঙা ঠাঙা এগুলো আমরা দেখছি। তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আর কি ছোটবেলায় যেটা দেখছি, আমি ব্যক্তিগত, আমার ফ্রেন্ড, আমার 2টা ফ্রেন্ড ছিল, ছোটবেলায় যেটা হয় আর কি, শীতকালে রস আনা পায়েস খাওয়াটা অনেকেই করছো আর কি, বুঝতাম ইয়েতে। তো একদিন আমরা এরকম জাস্ট মানে রস খাবো,
জেলখানার বাগানে বেশ কিছু খেজুর গাছ ছিল। তো আমরা 3 বন্ধু জাস্ট, তখন রাত আপনার 2টো কি 2:30টার মতো বাজে। আচ্ছা। তো পিছনে তো মানে ওই সময় তো বিদ্যুৎ ছিল, কিন্তু পিছনে তো ওইভাবে তো বিদ্যুতের কিছু ছিল না। আমরা জাস্ট ছোট্ট একটা ওয়াল ছিল, তো ওয়াল টপকানোর পরে মানে কি তাদের এলাকায় পড়তাম। আমার নানার বাসা থেকে ওয়াল টপকাইলে পর ওইখানে পড়তাম। জাস্ট ওয়ালটা টপকাবো, তখন হঠাৎ করে আমার কাছে মনে হলো যে পুকুরের ঠিক ওই পার থেকে মানে সামন কেউ একজন হেঁটে যাচ্ছে আপনার সেই তেঁতুল গাছটা বরাবর। যেখানে হচ্ছে ওদেরকে পোড়ানো হয়েছে। আমার এখনই কিন্তু অলরেডি মানে মাথার চুল দাঁড়ায় গেছে। আমি ওদের দুজনকে মানে জাস্ট থামাইলাম। আমি চিন্তা করলাম যে আমি কি ভুল দেখতেছি, কোনো হ্যালুসিনেশন হচ্ছে নাকি আমার কাছে। আমি ওদের দুজনকে বললাম, আমার 2 ফ্রেন্ডকে, তুই দেখতো তোরা কেউ একজন মনে হয় এখানে হাইটা যাইতেছে। পরে বলছে হ্যাঁ দেখতেছি কেউ একজন যাইতেছে। আমরা মানে চিৎকার দিছিলাম যে কে। দেখলাম যে কোনো আমাদের দিকে তাকাওনি, কোনো রেসপন্স নেই। সে মানে সোজা চলে যেতেছে, মানে স্বাভাবিকের চেয়ে একটু লম্বা। আপনার চুলগুলো একদম মানে খুব বেশি লম্বা না, কিন্তু চুলগুলা আপনার ছড়ানো একদম চতুর্দিকে। তার ফেসটাও মোটামুটি মানে সাইড থেকে দেখা যায় না, এরকম একটা অবস্থা। এবং যতটুকু মনে পড়ে শাড়িটা হয়তো সাদাই ছিল। তখন আমি যখন বুঝলাম যে আমার 2 বন্ধু দেখছে, তার মানে আমি কোনো হ্যালুসিনেশন দেখতেছি না। আর এমনও না যে খুব অন্ধকার ছিল না, সেদিন আকাশে চাঁদ ছিল, এবং সেটা একদম ভরা পূর্ণিমাই বলা চলে, একদম ফুল চাঁদই ছিল আকাশে। আর ওটা এমন কোন জঙ্গল না যে একদম ঝোপঝাড় কিছু আলো ছায়ার কোন খেলা, সেটা না। জাস্ট কিছু লম্বা লম্বা নারিকেল গাছ, লিচু গাছ, মানে যথেষ্ট চাঁদের আলো, যথেষ্ট, কারণ পুকুরের ভিতরে চাঁদের আলো পড়তেছে, ওইটা রিফ্লেক্স করতেছে। আর মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে সবকিছু। তো ডাক দেওয়ার পরে আর কোনো মানে সারা শব্দ গুলো না, আমার দিকে তাকাইলো না। জাস্ট দেখলাম তো এখান থেকে হেঁটে গিয়ে আসতে তেঁতুল গাছের ওইখানে যাওয়ার পরে খুব ভালোভাবে তাকানোর পরে দেখি যে নাই, সে ওখানে আর নাই। আচ্ছা। তো ওই দিন আমরা আর ওই পাশে যাইনি আলটিমেট। যেমন আমি বললাম যে দিঘার যাওয়ার দরকার নেই, কিরম জানি আমার লাগতেছে শরীরের ভিতরে। পরে বললো যে তাহলে থাক, আজকে আর আমরা তাহলে যাবো না, কারণ ডাক দিলাম শুনলো না। 2 দিন পরে আর একবার আমরা প্ল্যান করছি যে যাবো। এবং ওই দিন আমরা গেছিও, যেখানে গিয়ে আপনার রস নামাইছি হাতে হাড়ি নিয়ে। যখন আসতেছিলাম তো ঠিক ওদের সীমানার ঠিক মাঝ বরাবর একটা তাল গাছ আছে বড়। এখনো যদি কেউ যায় জেলখানার বাগানে, সেই তাল গাছটা দেখতে পাবে। সেই তাল গাছটা আছে এখনো, অনেক বড় একটা তাল গাছ। ঠিক আসার সময় হঠাৎ করে আমার চোখ পড়লো, দেখলাম যে বেশ বড় একটা আগুনের গোলা, মানে একটু অদ্ভুত টাইপের, নীল তারপর মানে সাদা, মানে এরকম একটা মিক্স মানে কালারের। একদম তাল গাছের একদম মাথা থেকে একদম সরাসরি নিচের দিকে নেমে আসলো, বেশ বড় সাইজের একটা গোলা। পরে আমি ফটকে থামে গেছি, এবং এটার আলোটা ওরাও দেখছে, আপনার বন্ধুরা ওরাও দেখছে। পরে আমি আরো বলতেছিলাম যে কিরে, কেউ কি তাল পারে নাকি, টর্চ মাইরা। আচ্ছা। পরে এটা বললে আমি বলতেছি একটু দাঁড়া, আগাইস না সামনে, কারণ 2 দিন আগে ওই যে ইয়া দেখলাম, তো একটু দাঁড়াই দেখি। পরে আমি চিন্তা করলাম এটা কি কোনো আলেয়ার আলো। পরে চিন্তা করলাম না, এখানে তো কোনো পচা ডুবা নাই, কচুরি বানানো নেই যে মিথেন গ্যাস জমবে বাতাসের সংস্পর্শে আইসা যে আলো জ্বলে ওঠে, যেটাকে অনেকে ভূত মনে করে। কিন্তু আসলে এটা ভূত টুত কিছুই না, জাস্ট গ্যাস, মিথেন গ্যাস বাতাসের সংস্পর্শে আসলে পচা জিনিসের ভিতর থেকে যেটা হয়, ওইখানে সেটাও নেই। মানে ওইখান থেকে আগুন নামার মতো কোনো উপায় নাই। আর ওখানে কোনো বৈদ্যুতিক বাতিও নাই, যেটার কোন স্পার্ক বা কোন শর্ট সার্কিটের কোন আলো, সেটাও না। মানে আপনি আপনার সায়েন্সের নলেজ দিয়ে 100% আমি মানে দেখেছেন যে কোনোভাবেই তৈরি করা সম্ভব না, ওইটা কোনোভাবে তৈরি হবে না, কারণ আশেপাশে সম্পূর্ণটাই মাটি, কোনো পুকুর নেই, কোনো পচা কোনো কচুরিপানা নাই যেখান থেকে কোনো কিছু উঠবে। আর ওইটা উপর থেকে নিচে নামছে। যদি নিচে হইতো তাহলে এটা নিচ থেকে উপরে যেত। আমার মনে হয় এই অংশে আমি একটু মামাকে ইন্টারফেয়ার করে হলেও সবাইকে বলতে চাই যে প্লিজ আপনারা একটু বুঝবেন যে একটা কিছু দেখলেই সেটা অলৌকিক না। এভাবে যদি লজিক্যালি ডিফাইন করতে পারেন, তাহলে অলৌকিকতার মধ্যে থেকে আমরা লৌকিকতা খুঁজে বের করতে পারি। থ্যাংক ইউ মামা। হ্যাঁ, এরপরে প্লিজ আগান। তো আমি অনেক রকমের চিন্তা করলাম। আমার মানে তৎকালীন যেটুকু আমার নলেজে ছিল যে যেহেতু এইসব কোনো কিছু নাই, তো আমরা ওই দিন আর মানে সরাসরি ওই মানে তাল গাছের মানে গোড়া থেকে আমরা মানে জায়গাটা ক্রস করি নাই, আমরা এদিক থেকে ঘুরে শঙ্কর মঠের পাশ থেকে বেরোইছি। আচ্ছা। তো বেরোয়ার পরে রস টস খেলাম। পরবর্তীতে আমার আরেক বন্ধু, সেটা হচ্ছে যে ঠিক ওদের বাসা মানে ওই তেঁতুল গাছের ওই পাশ থেকে ওদের বাসা। তো ওরা রাতের বেলা এরকম আপনার ঘুঙুরের শব্দ পাইতো। আর ওইখানে আর একটা হিন্দু ফ্যামিলি থাকতো, ওরা এখনো আছে ওখানেই। একদম ঠিক ওই জায়গাটাই, একদম ওই পয়েন্টই। কিন্তু ওরা যখন বের হইতো তখন আর কোনো কিছু দেখতো না, কিন্তু ঘুঙুরের আওয়াজ নাকি তারা স্পষ্ট শুনতো। একটা চালতা গাছ ছিল আর একটা তেঁতুল গাছ ছিল,
এটা ভাঙা একটা ঘাটলা ছিল। এই দুই মানে চালতা গাছ আর তেঁতুল গাছের মাঝে বরাবর ঠিক আসা যাওয়াটা হইতো ঘুমোতে। আর মাঝে মধ্যে ঢিল টিল পড়তো ওদের ওই ঘরে চালের উপরে। তো আমরা আর কি এইটাই দেখছি। তো আমি যেটা অনেকভাবে চিন্তা করে দেখলাম যে আসলে সেই সাদা শাড়ি পরা হেরে যাওয়া তেঁতুল গাছের গোড়ায় গিয়ে দেখলাম নাই এমন অন্ধকার বা খুব বেশি ঝোপ যে আমি কোনো কিছু আলো ছায়ার ভিতরে কিছু দেখছি কিনা। তারপরে আবার আগুন, তারপর আমার বন্ধুরাও যেহেতু দেখছে, তো আমার কাছে মনে হইলো যে হ্যাঁ কিছু একটা হয়তো আছে। যদি লজিক দিয়া যদি চিন্তা করি এবং লজিকে যদি না জিনিসটা না হয় যে এইটা এইভাবে হইতে পারে না, তাহলে সেখানে বুঝতে হবে যে সামথিং ইজ রং। এটা ছিল মোটামুটি আপনার স্টোরি। এটা ছিল তো আমার আপনার ঘটনাটা মোটামুটি, কিন্তু আমার একটা জিনিস ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় উনি লজিক দিয়ে খুব মিলিয়ে দেখেছে। আমরা মামার ঘটনা জেনে ফেললাম। এই মুহূর্তে ভাগ্নে খুব আবার অপেক্ষায় রয়েছে। তো এবার আমরা ভাগ্নের ঘটনা একটু শুনি, ফাহিমের কাছে যাই। অলরাইট, তো ফাহিম, মামা যে স্টোরিটা বলছে সেরকম আমাদেরকে একটু মানে শিহরিত ফিল করাবে। কিভাবে প্রথম এক্সপেরিয়েন্সটা হয়? আমার এক্সপিরিয়েন্স শুরু হয় আমি যখন ছোট ছিলাম একদম। আচ্ছা। তখন জিনিসটা এরকম হতো যে আমি আমার মার সাথে ঘুমাতাম। তো একদিন রাত্রেবেলা আমি মানে আমার মা ছিল বাম পাশে, আমি ছিলাম ডান পাশে। তো আমি যখন ডান পাশ থেকে দেয়ালের দিকে ফিরি, আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস আমি দেয়ালের দিকে শুয়ে থাকি। আমি যখন দেয়ালের দিকে ফিরি তখন আমি দেখি যে আমার ঠিক একদম এক হাত সামনে বা তাও চেয়ে কম যে একটা ছোট বাচ্চা আকার একটু সাইজে বড়, কিন্তু বাট সে মানে মনে হয় যে সে হাঁটতে পারবে না, এরকম একটা বাচ্চা সে আমার দিকে চেয়ে হাসতেছে। এবং সে ছিল পুরোটাই সাদা, একদম চুন যেরকম সাদা সেরকম সাদা। তার চোখ ছিল স্বাভাবিকের চেয়ে একটু বেশি বড়, কিন্তু সে মানুষের মতো ছিল। সে সাদা রঙের একটা কাপড় জড়াই ছিল। আচ্ছা। এবং সে আমার দিকে চেয়ে হাসতেছে, এবং হাসিটা ছিল একদম পুরো অদ্ভুতের চেয়ে অদ্ভুত। মানে ইমাজিন করতে পারছি যে একটা বাচ্চা, চোখগুলো স্বাভাবিকের চেয়ে একটু বড়, জল জল করে তাকিয়ে আছে, কমপ্লিটলি হোয়াইট, তার কালারটা পুরো সাদা। সেতি রোগ যখন হয় না মানুষের, সেতি রোগটা একদম ওরকম, মানে পুরো গায়ে সেতি বলতে পারেন। তখন আপনার মা কি পাশে ছিল? হ্যাঁ, আমার মা একদম পাশে ছিল। এটা দেখে আমি ফার্স্ট জোরে একটা চিৎকার মারার পর আমার আম্মা আমাকে জড়াই ধরে, জিজ্ঞেস করে কি হয়েছে। আমি বলি এরকম। তো সেটা শুরুতেই আমি মনে করেছিলাম যেটাই শেষ, ফিনিশিং, বাট না, এরপরে আরো শুরু হয়। এরপর দেখা যায় যে আমি তখন আমার একা একা খেলতাম। তো আমি খেলছি, কারেন্ট চলে গেছে। যখন কারেন্ট ছিল তখন এখানে কেউ ছিল না। যখন কারেন্টটা গেছে এখানে একটা বাচ্চা বসে গেছে, সেই বাচ্চাটা এখানে বসে গেছে। ওই বাচ্চাটা ওই অন্ধকারে আপনি দেখতে পাচ্ছেন? মানে আমি খেলতেছি, মানে স্পষ্ট মনে আছে আমার ঠিক ডান দিকে একটা র্যাকের মতো ছিল, মানে টেবিল, পড়ার টেবিল। আমার বোন তখন থাকতো আমার সঙ্গে। তার পড়ার টেবিলটা যখন কারেন্ট ছিল তখন একদম পুরো ব্ল্যাঙ্ক। যখনই কারেন্টটা যায় তখন কারেন্ট যাওয়ার সাথে সাথে মনে হয় একটা অবয়ব দেখতে পাই আমি, সেটা বাচ্চা, মানে ওই বাচ্চা। এটা কোথায়, কোন জায়গাটায়, মানে বাসাটা আপনাদের কোথায়? এটা সেটা পূর্ব রামপুরাতে। এটার কি কোনো মানে ওই বাসার কি কোনো হিস্ট্রি আছে বা কোনো রকম আগে কোনো কিছু এনিথিং দ্যাট কেম ইনটু ইওর হেড? কোনো না কোনো ভাবে কারো কাছ থেকে গুজব আকারে কিছু শুনেছেন কি কখনো? ওই বাসা একদম নরমাল, এবং ওই বাসাটা নতুন ছিল। আমরা যখন গেছিলাম তখন খুব বেশি বয়স ছিল না বাসাটা। আচ্ছা আচ্ছা। এবং এই জিনিসটা দেখার পর আমি আবারও চিৎকার মারি। তখন আমার আম্মা আবার আসে আমাকে আবার বুঝায়। এরপরে আরেকবার আমি দেখতে পাই, সেটা ছিল আমি ছোটবেলা বাথরুম করতে একা খুব ভয় পেতাম। তখন আমার ওই কাহিনীর পর থেকে আমি মনে করতাম যে হয়তো আমাকে ফলো করতেছে জিনিসটা, আমার পিছন পিছনে আসতেছে, এরকম মানে ভয় পেতাম ওই টাইম। তো তখন একদিন আমি বাথরুমে গেছিলাম। বাথরুম থেকে বের হওয়ার পর আমি করতাম কি, আমার আম্মুকে দাঁড় করে রাখতাম। আম্মু কোনো একটা কারণে বাথরুম থেকে সরে গিয়েছিল, সে মনে করছে আমি টের পাবো না। তো আমি যখনই বাথরুম থেকে বের হই, আমাদের বাথরুমের সামনে লাইট তখন অন্ধকার ছিল। ঠিক তখনই আমি দেখতে পাই যে সেই বাচ্চাটা আমার সামনে থেকে মানে হামাগুড়ি দিয়ে আমার সামনে থেকে চলে গেল। হামাগুড়ি দিয়ে আমার সামনে থেকে চলে গেল। চলে যাওয়ার পর সে পরের রুমটা যার আগে থেমে গেল, থেমে বসে আমার দিক ফিরে আমাকে হাসি দিল। সেটা দেখে আমি আবার চিৎকার মারলাম। চিৎকার মারার পর আমি ওইবার একটু বেশি অবস্থা, মানে আম্মা আসলো। আবার আসার পর তখন আম্মা আবার আমাকে করলো। তারপর আম্মু বলেন সুরেটার উপরে ফুটো দেওয়ার পর এরপর থেকে ধীরে ধীরে আর ওটা আমি দেখিনি। আচ্ছা, মামার কাছে যদি আমরা একটু জানি যে এই ঘটনাটা সম্পর্কে আপনি কি আগে শুনেছিলেন? হ্যাঁ, এটা আমাকে মানে আমার বোনই বলছিলেন। তবে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে মানে ওরা যে বিল্ডিংটা উঠছিল ওই জায়গাটা মানে আমি নিচে দেখছি, মানে জায়গাটা একদম খোলা ছিল। আর ওইখানে আমরা যতটুকু জানি, মানে পূর্ব রামপুরায় খুব নাম করা একজন মাস্তান ছিল, আমরা তো নাম বলবো না, এখন নাই ভদ্রলোক। তো ওইখানে মানে বিশাল একটা পুকুরের মতো ছিল, এবং ওইটা ভরাট করে বিল্ডিংটা উঠছে আর কি, আমার চোখের সামনে উঠছে। তো ওই লোকের কিছু অভ্যাস ছিল, মানে কিছু মানুষ টানুষ মানে ওইখানে মানে ডেড বডি পাওয়া গেছিল।
ওই পুকুরে পাওয়া ওই গেছে। এটা- পুকুরে মানে ফেলে রাখা হ্যাঁ, অভ্যাস ছিল হ্যাঁ, এটা মানে রামপুর, পূর্ব রামপুরে এটা অনেকেই জানে। পূর্ব রামপুরে এখন যদিও পুকুর টুকুর নাই, ওই জিনিসটা ভরে ফেলছে, এখন অনেক বিল্ডিং তার মানে ওই বিল্ডিং এই হচ্ছে ফাহিমরা তখন ছিল। এটা ওর একদম পিচ্ছি ছিল তো, আর এটা আমি জানতাম না আগে, এখন ফাহিম জানলাম। আজকে জানলো সেটা যে আসলে একটা কানেকশন ছিল ওইটা ওখানে। ওইখানে একটা পুকুর ছিল, অনেক বড় পুকুর ছিল, আর আশপাশে ওই দূরে কিছু বস্তি ছিল, এমনি টোটাল জায়গাটা খালি ছিল। তো ওই জায়গাটা ভরাট করে দেন ওইখানে ওই বিল্ডিংটা উঠছে, কিন্তু ওইখানে বেশ কিছু ডেড বডি পাওয়া গেছে, যেটা বেওয়ারিশ হিসাবেও বা মানে কিছু আবার এক দুজনের নামও জানা তার মানে গেছে। রেহান, তুই যে প্রশ্নটা করেছিলি যে ওখানে কিছু একটা Exactly. কানেকশন আছে কিনা, সেই কানেকশন কিন্তু পাওয়া যাচ্ছে। ফাহিমের কাছে আবার আসে ফাহিম, হ্যাঁ। তারপর এরপর ওই জিনিসটাকে আমি আর দেখি নাই, ওইটাই ছিল শেষ, মানে যে বাথরুমের সামনে দেখছিলাম। নেক্সট স্টোরি সেটা আমি যখন 8-এ পড়ি, মানে আমি যখন জেএসসি পরীক্ষা দিই তারপর। তো জেএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ওই যে একটা লং টাইম ভ্যাকেশন পাই, সেই ভ্যাকেশনে আমি মোটামুটি ভালোই ফ্রিলি মুভ করি। তো ওই সময় আমার বাসায় এরকম একটা জিনিস হয় যে একদিন রাত্রেবেলা জিনিসটা শুরু হয়, আমি ঘুমাইছিলাম বিছানায়, তখন আমি আমার সাথে ঘুমাতাম ওইখানে। তখনও কি ওই বাসাতেই? না, তখন আমরা চেঞ্জ করছি, তখন আমরা আচ্ছা, আরেকটা আসছি। ওকে। তো তখন আমি মার সাথে ঘুমাতাম, ওই জিনিসটা ভয়টা আমার মনের মধ্যে রেখে রয়ে গেছিল অনেকদিন পর্যন্ত। তো তখন ওরকম বিছানায় ঘুমিয়ে রয়েছি, তখন হঠাৎ করে আমার খাটের নিচ থেকে একটা আওয়াজ পাই। তো আওয়াজটা কিরকম মানে এরকম কে ধরে কিন্তু ফেলে দিল কিছু একটা। তারপর এরকম সাউন্ডটা পাই যে মনে হলো যে কেউ খাটের নিচে কেউ একটা কিছু ফেলে রেখে গেল আমার খাটের নিচে। আচ্ছা, মানে সাড়ে চার বাক্স রাখতো, মানে একদম কম্বলে করে রেখে দিত। তো মনে করছিলাম ওগুলো কিছুটা পড়ে গেছে। তো আমি কোন রকমের ইন্টারনেট ছিল না যে ভৌতিক কিছু দেখবো আমি। তো আমি মাথা নিচে করে দেখলাম, তখনই দেখলাম যে আমার খাটের নিচে একটা লাশ রাখা, পুরোটা কাফনের কাপড় দিয়ে পেঁচানো, এবং আচ্ছা। তার মাথায় একটা, মাঝখানে একটা, পায়ে একটা রশি পেঁচানো, রশি দিয়ে বাঁধা, ওকে। এরকম একটা লাশ রাখা। এবং লাশটার আয়তন মোটামুটি ভালোই বড় ছিল। সেটা দেখার পর আমি ঝট করে উঠি, উঠার পর আমি দৌড় দিয়ে মার কাছে যাই, কিন্তু মাকে যদি নিয়ে এসে ওখানে কিছু নেই, খালি, একদম খালি, নাথিং ইভেন, কিছু কোনো নেই। মানে কোনো না। সাদা কালারের কিছুই নেই? কিছুই ছিল না, একদম ব্ল্যাঙ্ক, পুরো সাদা। মুখে লাইট জ্বালিয়ে দেখার পর তারও মানে কিচ্ছু না, একদম জাস্ট যেগুলো ছিল ওগুলোই। এরপর যেটা হয় সেটা, ওই দিন আমার মা একটু কাজে বাইরে গিয়েছিল, তখন আমি বাসায় একা ছিলাম। তো ওই দিন একা থাকার পর আমি, আমাদের ওই সময় বাসায় দুটো রুম ছিল, একটা ছিল টিভি রুম, আরেকটা রুম ছিল আমার রুম। আচ্ছা, তো টিভি রুমে আমি টিভি দেখতেছিলাম, বাসায় একা ছিলাম। তো টিভি দেখার পর আমি আমার ভিতরের রুমে যাই কিছু একটা আনতে। আচ্ছা, ভিতরের রুমে যাওয়ার পর আমি জাস্ট ঢুকতে গিয়ে আমি আটকে যাই। পুরো রুমটার খাটের উপরে দুটো লাশ, খাটের নিচে একটা লাশ, এবং আরেকটা লাশ দাঁড় করানো। কি বলছো? মানে মানে আমি ঢুকে আমি তো নর্মাল মানে ঢুকতে গেছিলাম, তখন অন্ধকার ছিল, আমি লাইটটা জ্বালাইনি। আমি জাস্ট অন্যদিক থেকে মাথা নিয়ে যখন রুমের দিকে দেই, আমার খাট যেটা, খাটের উপর দুটো লাশ রাখা, খাটের নিচে একটা লাশ রাখা, আর একটা লাশ অর্ধেক ভাবে দাঁড় করানো আমার সঙ্গে ঠেক দিয়ে। এটা দেখার পর আমি মানে রীতিমতো এক কথায় স্টপ হয়ে যাই, মানে স্টপ হয়ে একটা চিৎকার মারি। চিৎকার মারার পর আমি ওখানেই মানে সেন্সলেস হই না, মোটা মানে টনের মতো এসে পড়ে আমার। তা আমি এরপর আমার পাশে পাশে টানতে ছিল, তাকে আমি ডাকি, মানে রাত্রে দরজা খুলে তাকে ডাকি, এবং এরপর সে আমার সঙ্গে থাকে। কিন্তু এরপর আমি কিছু দেখিনি রুমটা, অ্যাজ ইউজুয়াল কিছু ছিল না, একদম and you slept in that room that night? ওটা আমি আমার ড্রয়িং রুমে এসেছিলাম, কারণ আমি যখনই রুমে ঢুকি তখনই আমার মানে মাথায় জিনিসটা আসে, ওই ইমেজটা চলে মানে আসে। যে পুরো রুমে লাশ রাখা। তুমি কি কোনো রকম কোনো ঘ্রাণ পেয়েছিলে? না, কোনো ঘ্রাণ ছিল না, একদম নর্মাল, বাট লাশগুলো জল করছিল। টিভিতে কি দেখছিলে তুমি তখন, সেটা কি মনে আছে? এনিথিং স্পুকি, ভূতের কোনো কিছু? না, তখন আমি যতদূর সম্ভব আমি একটা মুভি দেখতেছিলাম, কোনো হরর মুভি টাইপের কিছু না? একটা তামিল মুভি। এটা দেখার, এবং জিনিসগুলো জল করছিল, হচ্ছে বড় কথা যেটা, মানে অন্ধকারের মধ্যে আমি দেখতে পারছিলাম স্পষ্ট, রেডিয়েশন টাইপের কিছু একটা ছিল এটার মধ্যে, এটা ছিল। এটা দেখার পর তো আমি ওই রুমে আর ঘুমাইনি, এবং প্রায় অনেকদিনই ওই রুমে ঘুমাই না, আমি আমার সামনের রুমে ড্রয়িং রুমে ঘুমাই। তো এই ছিল আমার নেক্সট স্টোরি। এবং এই লাস্টটা আমি আরেকবার দেখছিলাম, সেটা ছিল আমি বাথরুম থেকে বের হওয়ার পর। অনেক রাত্রে আমি বাথরুমে যাই, বাথরুম থেকে দরজা খুলে বেরোতে গিয়ে, ওই সমসাময়িক সময়, হ্যাঁ ওই টাইমটাতেই, ওই টাইমে, ওই একই বাসায়? হ্যাঁ ওই একই বাসায়। এবং 3-4 দিন পর আমি বাথরুম থেকে বের হতে যাই, তখন দেখি আমার বাথরুমের সামনে একটা লাশ রাখা। জিনিসটা দেখার কিন্তু এগুলো আপনার কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করেন না? কিছু হয়নি, শুধু just আমি আপনি দেখতাম, দেখেছেন? আমি দেখতাম খালি। ওরা যেই বাসাগুলাই থাকতো, মানে ওই এলাকার মানে যতগুলা বাসা পরবর্তীতে তৈরি হয়েছে, টোটালটাই সেই যে পুকুরগুলা ছিল ছোট ছোট বড়, ওই পুকুরগুলা ভরাট করে ওখানে সেই বিল্ডিং গুলো উঠানো হয়েছে। পরবর্তী যে বাসাটা উঠছে সেটাও মানে ওখানে পুকুরই ছিল, মানে ওই এলাকায়, ওই এলাকায় সারাউন্ডিং এর ভিতরেই ছিল এটা। ওই পূর্বরামপুর একদম শেষ মাথার যতগুলা বাসা ছিল বা এখন আছে, এগুলা সব সেই পুকুরগুলোর উপরেই মাটি ভরাট করে তারপরে এখানে ফেলে, যেখানে বিগত দিনে বেশ কিছু dead body পাওয়া গেছে। ডেড বডি পাওয়া তো গেছে। মেবি আমার কাছে মনে হচ্ছে যে ওইটার সাথে এটার সাথে কোনো হয়তো লিঙ্ক থাকতেও পারে। একটা লিঙ্ক তো অবশ্যই থাকতে পারে।
আরো কিছু ঘটনা আপনার আছে, আরেকটা ঘটনা আমরা শুনেছিলাম, সেটা কি ছিল? সেটা ছিল আমার একটা ফ্রেন্ডের হুম হুম। ফ্রেন্ডের একটা কাজিন ছিল, চাচাতো ভাই ছিল। তো ওর প্ল্যান ছিল যে ও চিল্লায় যাবে। চিল্লা চিল্লা জিনিসটা কি, তো সে একটু নামাজি টাইপের ছিল অনেক, এবং সে তখন এইচএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা দিয়ে সে একটা ভ্যাকেশন পায়, এবং সে ভ্যাকেশনে সে প্ল্যান করে যে সে চিল্লায় যাবে। আচ্ছা। তো সে ঠিক করে যে মাঝরাতে ঘুম ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার ফলে সে ঠিক করে যে সে একবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপর ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা দিয়ে ওখান থেকে চলে যাবে। ওকে। এবং যারা চিল্লায় যায় তারা তো জানে যে ফজরের নামাজ পড়ে রওনা দিতে হবে একটা জায়গার উদ্দেশ্যে। তো সে বের হয় বাসা থেকে, বের হওয়ার পর গ্রাম সাইডে, তো তাই পুকুরে উজু করতে হয়। সে পুকুরে উজু করতে যায়। তো পুকুরে উজু করার পর সে যখন উঠে বাসার দিকে রওনা দেয়, তখন দেখে যে ঠিক তার ডান দিকে একটা ঝোপ লড়ে ওঠে। আচ্ছা। সে মনে করে যে গ্রাম সাইড শিয়াল থাকতে পারে, কুকুর থাকতে পারে, কোন একটা প্রাণী হয়তো ওখানে আছে। তো সে একটু আগায় এবং ঝোপের লড়াটাও তার সঙ্গে আগায়। মানে সে যখন আগায় তখন ওই জিনিসটা তার সঙ্গে সঙ্গে আসে। ঝোপটাও যাচ্ছে, মানে ঝোপটা না, মানে ঝোপের মানে লড়তেছে, মানে কোনটা কিছু তার সঙ্গে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। Okay. সে থামে, ওটাও থেমে, ওটার হয় না। আবার সে আগায়, ওই জিনিসটা কাঁপতে কাঁপতে যায়। নেক্সট ডে সে একটা ইট মারে ওটা ঝোপটার মধ্যে। যদি কোনো কুকুর থাকে, কোনো শিয়াল থাকে, যাতে পালিয়ে যায় ভয় পেয়ে। সে ইট মারার পর ধূপ করে একটা শব্দ হয়, মানে কোনো মোটা কিছু একটা জিনিসটা পড়ছে। আচ্ছা। তখন ওই ঝোপ থেকে একটা মানুষ উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর পর সেই মানুষটা মানে পুরো ফেসটা ছিল চোখে ভরা। আচ্ছা। মানে পুরো ফেসটা, মানে যেখানে তার নাক থাকার কথা, মুখ থাকার কথা, সেখানে এগুলো কিছুই ছিল না, খালি চোখ ছিল। ওকে। মানে ছোট 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 চোখ দিয়ে পুরো মুখটা ভরা ছিল। এটা দেখার পর সে অনেক জোরে চিৎকার মেরে ওখানেই ফিট হয়ে পড়ে, এবং তার যেখানে সে অজ্ঞান হয় তার ঠিক একটু সামনেই একটা লোকের বাড়ি ছিল। সে এসে তাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর যখন জ্ঞান ফিরে পায়, তখন সে বলে যে এরকম হয়েছিল। তো জিনিসটা সে ওই দেখার পর সে দিন রাত্রেবেলা ঘুমায়, তখন স্বপ্ন জিনিসটা আবার আসে তার কাছে, এবং এসে বলে যে কিরে চিল্লে যাবি না। তো সে ঘুম থেকে মানে লাভ দিয়ে উঠে দেখে কিছুই নাই, বাট দরজাটা খোলা। সে আর ওই সময় চিল্লায় আর যায়নি। সে চিল্লে যায়নি, দরজাটা খোলা। হ্যাঁ, কিন্তু দরজাটা খোলা। কিন্তু তার স্পষ্ট নাকি মনে ছিল যে সে দরজাটা বন্ধ করেই ঘুমিয়েছিল, এবং তার রুমে কেউ আসেওনি, কারণ স্বাভাবিকভাবে সকালের রুমে একটা কাহিনী হয়েছে। তো সে তো স্বাভাবিক একটু ঘুমাতে দেবে তাকে। তো সে দেখে যে দরজাটা খোলা, এবং সেই সারা মুখে চোখ করা মানুষটা তার দিকে স্বপ্নে একবার আসে। তো এই ছিল আমার নেক্সট স্টোরি। এবং এরপর এই স্টোরিটা শুনে একটা স্টোরি মনে পড়ে গেল, যেটা আমার খালাতো ভাইয়ের ফ্রেন্ডের সাথে ঘটে। এটা ঘটে হচ্ছে ফেনীতে। তো ফেনীতে একটা ব্যাপার কি, ওই যে গ্রামটার কথা আমি বলছি, হাসানপুর গ্রামটার নাম, সেই গ্রামে বিভিন্ন জায়গায় এক একটা বাড়ির পাশে এখানে একটা কবর, ওখানে 4 জনকে কবর দেওয়া হয়েছে। এই ধরনের আবার বাইন্ডিং গুলো দেওয়া নেই। যারা রেগুলারলি গ্রামে থাকে তারা হয়তো খুব ভালো করে জানে যে এখানে একটা কবরস্থান আছে বা এখানে 2টা কবর আছে, এ ধরনের। তো আমার খালাতো ভাই তার ফ্রেন্ডকে নিয়ে যায়। তো সেই ফ্রেন্ড আসার পথে ইউজুয়ালি, যেটা একেবারেই করা উচিত না বাট ছেলেরা প্রায়ই করে, সেটা হচ্ছে রাস্তায় হঠাৎ করে বাথরুম পায় এবং সে ওখানেই সেটা সারে। সেটা সন্ধ্যা 7:30 8টার দিকে হবে। তো ব্যাপারটা হচ্ছে, যখন সে এই কাজটা করে তারপর থেকে তার মনের মধ্যে একটা প্রবলেম চলতে থাকে। প্রবলেমটা কিরকম, যে ভালো লাগছে না তার। হি ওয়াজ ফিলিং লাইক যে আই হ্যাভ ডান সামথিং রং। এটা বোধ করতে করতে তার এক সময় বাসায় যায়, আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করে ঘুমানোর সময় ছেলেটা ঘুমাতে পারছে না। এই পর্যায়ে সে ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুমিয়ে যায়। কোনো এক সময় আড্ডা দিতে দিতে ঘুমের মধ্যে সে দেখছে যে প্রচন্ড চিৎকার করে একজন কাঁদছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। তার সামনে দাঁড়িয়েই কাঁদছে। ঠিক তার যেখানে ঘুমিয়েছে তার সামনে হচ্ছে জানালা, সেই জানালাটা খোলা, এবং সেখানে দাঁড়িয়ে একজন কাঁদছে, মানে ভালো রকম চিৎকার করে কাঁদছে, কিন্তু কোনো কারণে শব্দটা বের হচ্ছে না। এবং একটা পর্যায়ে সে জানলা দিয়ে ভেতরে আসার চেষ্টা করছে, কিন্তু তার যথেষ্ট পরিমাণ শক্তি নেই, এই কারণে আসতে পারতেছে না। এবং এক সময় সে কষ্ট করে ভিতরে আসে এবং তার পা ধরে টান দেয়, এবং যখন তার পা ধরে টান দেয় তখন সে বুঝে যে সে ঘুমাচ্ছে না, কারণ ওই পায়ে টানায় তার ঘুম ভাঙে। এবং যখন সে উঠে হড়বড়িয়ে, তখন তার পায়ে মাটির দাগ, কোনো আঙ্গুলের ছাপ বা ওই ধরনের এত ক্লিয়ার কিছু না, বাট মাটি লেগে আছে তার পায়ে। এবং তৎক্ষণাৎ সে উঠে সেই জায়গাটায় যায় আলো নিয়ে, আমার ফ্রেন্ডকে নিয়ে এবং তার চাচাকে নিয়ে, এবং সেটা একটা কবরস্থান ছিল, এবং সেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে সে মাছ চেয়ে তারপরে আসে। ওকে। ঠিক যেখানটাতে সে বাথরুম করেছিল। ওকে, ফাইন। তোমার আরো একটা ঘটনা ছিল যেটা তুমি বলেছিলে এক সময় আমাদের টিমকে, তো সেই বিষয়টা আসলে কি ছিল? সেটা ছিল আমার এক কাজিনের একটা দাদা বলতে পারে, যে কোনো একটা আত্মীয়, কাজিনের নামটা আমি বলবো না। তো সে আত্মীয়, তার ক্যান্সার হয়েছিল। আচ্ছা। ক্যান্সার হওয়ার পর
সে মারা যাওয়ার মানে সে বুঝতে সব ডাক্তার বলে দিয়েছিল যে সে মারা যাবে, তো তাকে জিনিসটা বলা হয়নি যে সে মারা যাবে। তো সে কোনো এক কারণে সে ঢাকায় আসতে চায়, হয়তো তার কোনো আত্মীয় ছিল সে তার সঙ্গে দেখা করতে ঢাকায় আসতে চায়। তো ঢাকায় আসার পর এবং সে একটা জিনিস বলে যে যখন ঢাকায় আসে তার ঠিক মানে মারা যাওয়ার ডেটের মধ্যেই, যে ডেটটা ফিক্সড করে দিয়েছিল ডাক্তার যে এই ডেটের মধ্যে সে মারা যাবে, আচ্ছা, okay. সেই ডেটের মধ্যেই সে আসে। তো যখন সে ঢাকা আসে তখন সে নর্মাল, মানে যখন ঢাকায় নামে লঞ্চ থেকে তখন সে নর্মাল, কিন্তু লঞ্চ থেকে নামার বাসায় যাওয়ার পর থেকেই সে একটু অদ্ভুত আচরণ করতে শুরু করে। মানে সে বলা শুরু করে যে ওই যে 3 জন লোক আমার নিতে আসছে, আচ্ছা ওই যে 3 জন লোক ওই যে আসছে, ওই যে দাঁড়িয়ে রয়েছে তোমার পিছে। মানে তার সঙ্গে নর্মালি কথা বলতে সবাই লোকজন, কিন্তু সে হঠাৎ করে মানে চিৎকার করে ওঠে ওই যে আসছে নিতে আসছে, আমি যাবো না, ওই যে দাঁড়িয়ে রয়েছে আমাকে নিতে আসছে। এবং সে নাকি এরকম প্রায় দেখতো যে ওই যে মানে সে সজ্ঞান অবস্থায় বলছে, একদম সজ্ঞান অবস্থায় যে ওই যে আমাকে নিতে আসছে, আমাদেরকে তাকাই রয়েছে। এখানে কিন্তু একটা পয়েন্ট সবাইকে মনে করিয়ে দেওয়া দরকার, সে কিন্তু জানতো না যে তার মৃত্যু হবে। তার মৃত্যু হবে, Right. এটা জানানো হয়নি তাকে, জানানো হয়নি তাকে। ওকে, তা বলে ওই যে আমাকে নিয়ে যাবে, ওই যে আসছে, ওই যে আসছে। অর্থাৎ তারপরে- এটা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি যে মৃত্যু ভয় থেকে সে এগুলো দেখছে না। মানে তারপর? এমন না যে সে ভয় পেয়েছে যে তাকে আজরাইল টাইপের কিছু এরকম কিছু। ওকে, তারপর তারপর সে আরেকদিন রাত্রবেলা সে ঘুমিয়ে গেছে, তখন তার এক আত্মীয় তার রুমে ঢুকতে যায়, তখন দেখে তার রুম থেকে 3 জন লোক বের হয়ে গেল রুম থেকে। মাই গুডনেস। মানে সে দেখতে পেয়েছে তার আত্মীয় মানে সে বের হয়ে গেছে। তার রুমে ঢুকতে আমি যে স্বাভাবিক পুরো মানুষ কি হলো রাত্রবেলা, Okay. সে দেখতে গেল, মানে সে রুম থেকে বের হবে তখনই দেখবে 3 জন লোক মানে হনহনিয়ে হেঁটে বের হয়ে গেল তার রুম থেকে। ওকে, তারা কিরকম দেখতে বা কি ধরনের তার পোশাকে মধ্যে ছিল? সে অতটা দেখতে পারেনি, বাট সে সবাই সাদা ছিল, মানে ঠিক যেরকম তার ওই আত্মীয় বলছিল ডিসক্রিপশন, ঠিক সেরকম সাদা ছিল, লম্বা ছিল এবং তারা মানুষের মতোই ছিল, কিন্তু তারা হেঁটে বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপর এবং এর পরের দিন সে আবার এর পরের দিন সে একটু বেশি শুরু করে, মানে সে এরপর মানে সেই আত্মীয় মানে রুমে ঢোকে নাই বা ওনার রুমে গিয়ে দেখে সে ঘুমিয়ে গেছে, মানে সব স্বাভাবিক। সব স্বাভাবিক। আচ্ছা, তারপর সে নেক্সট দিন থেকে সে একটু বেশি শুরু করে, সে আবার বলে যে আমাকে ডাকতেছে, আমাকে নিয়ে যাবে, ওই যে আমাকে হাত ধরে ডাকতেছে, আমাকে আসতে বলতেছে, আচ্ছা। সেরকম শুরু করে। এরকম সব সময় করে এরকম নাকি ঘুমিয়ে হঠাৎ থাকলে হঠাৎ, রাতের বেলায়? যে সজ্ঞান অবস্থায়, মানে হঠাৎ মানে ভর দুপুরবেলা সেরকম করতো। আচ্ছা, মানে ভর দুপুরবেলা সে বসে রয়েছে, তার সাথে কথা বলতেছে, মানে দেখা করতে আসছে তার সঙ্গে, হঠাৎ করে মানে জানলা দেখছে, বলতো ওই যে আমাকে ডাকতেছে, আমাকে আসতে বলতেছে। ওরা প্যানিক। তো এরকম দেখার তারপরে কয়েকদিন পর সে মারা যায় এবং সে ঠিক মারা যাওয়ার আগদিন পর্যন্ত সে নাকি এরকম করে যে ওই যে আমাকে ডাকতেছে, আমাকে আজকে নিয়েই যাবে, আজকে নিয়েই ছিল। আমি এই ধরনের ব্যাপারগুলো শুনেছি একেবারে বেডে বিছানায় একদম মৃতপ্রায় মুমূর্ষু অবস্থায়, অবস্থায় মুমূর্ষু থাকে। অবস্থায় না কি মানুষ আত্মীয় স্বজন কিংবা যদি দুর্ভাগ্যক্রমে কারো মৃত বাবা মা থাকে বা ভাই বোন থাকে তাদেরকে নাকি দেখতে পায়। আমাকে এই যে আমার মা চাচি নেওয়ার জন্য হ্যাঁ, আসছে, হ্যাঁ। এবং আমি নিজেও একটা ঘটনা আমি বলেছিলাম যে একজন বৃদ্ধা মহিলার কথা আমাদের বাড়ি। যেখানে সে চিন্তা ছিল তিনটাকে, আচ্ছা, সে চিন্তা এরকম একটা ঘটনা একদম সত্যিকারই আছে এবং এটা আমি এখন মানে সম্পূর্ণ বিলিভ করি। সেটা হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু, তুমি যেখানেই থাকো ভালো থেকো, হারুন নাম, আচ্ছা। আমাদেরগঞ্জে বাসা। আমার চোখে পানি এসে পড়ছে, আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু। তো একদিন নাকি এরকম মানে বাসায় ঢুকতেছিল, মানে বিকালবেলা যে কোনো এক কাজে, তখন নাকি একটা কুকুর এসে ওর গা শুকতেছিল। আচ্ছা আচ্ছা। তো ওর এলাকারই একজন বয়স্ক একজন ভদ্রমহিলা ওই জিনিসটা ফলো করছে। ফলো করার পর ওরে বলতেছে, হারুন তোরে কুকুরে শুকলো কেন এইভাবে? এটা কিন্তু খারাপ, কুকুর তো এইভাবে শুকে না মানুষকে। তোর গায়ে তুই এটা দেখোস না? কেন কুকুর তো এসে ঘুরছে, কেন ঘুরে নাই, আমি তো দেখছি কুকুর শুকতেছে তোরে। তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার এটা ও আইসা বলছে, কিন্তু বলছে যে দেখ আমার কি কয় যে কুকুর শুকছে বলে আমি বলে কি মারা যাবো। জাস্ট ওই বৃদ্ধ মহিলা তখন বলেছে তাকে যে মারা যায়, মানে মারা না, বলছে যে কুকুর শোকা তো ভালো না। আচ্ছা, কুকুরে এরকম মানে আমরা তো অনেক সময় শুনছি যে বুড়া বুড়ি অনেক কথা বলতে ছোটবেলায় বলে দেখা গেছে যে বলেছেন, আবার আপনার ফ্রেন্ড হয়তো এটাকে কুসংস্কার হিসেবে আমার নিয়েছে। এসে বলছে যে দেখ কি কয় না কয়, আমি কি কইছে আমার বলে কুত্তে শুকছে বলে, আবার কি জাস্ট একটু মানে বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতো সবসময়, যে আমার কুকুরে করছে। তো আমার ওই পাশের বাসার এক আপা আছে, উনি আমার বলছে যে কিরে হারুন তোর গা এরকম কুকুরে কেন শুকতেছে? তো এই কথা বলার ঠিক 3 দিন পরে আমার বন্ধুটা মারা যায়। কিভাবে? হঠাৎ করেই মারা যায় সে, খুব সম্ভব স্ট্রোক বা যাই হোক, আমি তো বলতে পারি না। কিন্তু আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে কুকুরে শোকা বা যে মানে ওই বৃদ্ধ মহিলা যে বলেছে যে কুকুরে না 3 দিন ঠিক বলে নাই, বলছে বলেছে যে 3 দিন পরেই মারা গেছে বলা। আমার যেদিন বলছে তার 2 দিন পরে আর কি, মানে ওই ভদ্রমহিলা বলার 3 দিন আর কি টোটাল। আমার জাস্ট মানে ওই জিনিসটা মনে হচ্ছে যে ভদ্রমহিলা বলছে যে হারুন কুকুরে এইভাবে শুকে না, কুকুরের এই শোকাটা তো খারাপ,
এটা আরুন বুঝাদুর কি বলতেছেন আপনি ইয়ে করছেন মানে সোজা কথা মামার থটটা আর ওই আপার থটটা অনেকটা এরকম যে কুকুরটা হয়তো মৃত্যুর গন্ধ পেয়েছিল। রাইট, উনি সেই জন্য এটা নোটিস করেছে। এই দেয়ার আর সামথিং অ্যাবাউট ডগস স্পেশালি, মানে পশু পাখির ব্যাপারে একটা হ্যাঁ, কিছু আমরা আছে, তারা যেরকম কিন্তু জানি যে অনেক সময় যে অনেক রাতের কিছু বেলা টের পায়। কুকুর অনেক জোরে চিৎকার করে ডাকলে মা বাবারা দেখছি কুকুর ধাওয়া দেয়, পরে বলছে যে কোনো মঙ্গল আসলো কিনা, দুপুরবেলা দেখা গেছে কাকা করে উঠলো। পশু পাখি খুব, মানে আমরা যদি ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক হ্যাঁ, কোনো যেরকম দুর্যোগ ভূমিকম্প যদি আসে, যেরকম এরা ভূমিকম্প কিন্তু খুব আসলে আগে কিন্তু টের বেশ পেয়ে কিছু যায়। প্রাণী কিন্তু ভূমিকম্পটা টের পায়। ব্যাপারটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা জিনিস যে ওদের ব্রেনের যে ফ্রিকোয়েন্সি হ্যাঁ, অনুযায়ী frequency অনুযায়ী। তারা ওই আর্থের ওই ফ্রিকোয়েন্সিটা টের পায়। টের পায়, এটা প্রকৃতি তাদের মধ্যে হ্যাঁ। দিয়ে দিয়েছে তাদের প্রোটেকশনের জন্য। স্পেশালি কুকুর, পেঁচা, দাঁড়কাক, এই তিনটা জিনিসের ব্যাপারে বলা হয় যে অনেক সময় নাকি এরা আসলে এরা না, মানে এরা কোনো এরা একটা না। কিছু রূপ হ্যাঁ। ধারণ করতে পারে, এদের মতন হতে এবং পারে হ্যাঁ, এদের ডাকাডাকি বা এদের মুভমেন্টে বেশ কিছু অলক্ষণে মানে আমাদের sometimes। এবার আরেকটা কাহিনী আমি একটু যদি বলি, সেটা হচ্ছে গিয়ে আমার আম্মুর মুখে শোনা, সেটা আমার এক আত্মীয়র মায়ের। আচ্ছা, তার সে খুব সুন্দর ছিল এবং তার অনেক ফর্সা ছিল এবং অল টাইম তার সঙ্গে দুটো মাছি ঘুরতো। সে যেখানে যেত সেখানে দুটো মাছি তার সঙ্গে যেত এবং কোনো একটা কারণে সেই মাছি দুটোকে কেউ একজন মেরে ফেলছিল। আচ্ছা, মানে ও হয়তো ভাতের মধ্যে যে পড়ছিল, কোনো এক কারণে সেই মাছিটাকে মেরে ফেলছিল এবং ঠিক তার একদিন পরে সে মারা গেছিল। যে মেরে ফেলেছে সে মারা গেছে নাকি না, যার সাথে যার সাথে থাকতো? হ্যাঁ, আচ্ছা। এটা একটা আমার কাছে ইন্টারেস্টিং, কারণ হয়তো কোনো কানেকশন আছে মাছিটার সঙ্গে।